আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আবার বড় মতোই তোমাদের ইংলিশ ক্লাস নিয়ে হাজির। তোমাদের প্রাণ প্রিয় স্যার বলতে পারো বা যাই বলো। সো ইনশাল্লাহ আজকে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও আর আমাকে জানাও কে কে যুক্ত হয়েছো, কেমন? আর আমাকে অবশ্যই জানাবে কে কে যুক্ত হয়েছো। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, ওকে? এবং আমাকে জানাবে যে আমার কথা সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কি না। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। যারা যারা যুক্ত হবা একটু কমেন্টে জানাবে যে আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। একটু টেকনিক্যাল ইস্যুর কারণে আমাদের ক্লাসটা নিতে একটু লেট। তো যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে পেরেছি। তো একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, আমি 1 থেকে 1.5 মিনিট ওয়েট করব, এর মধ্যে সবাই যুক্ত হয়ে যাবে, ওকে? যারা যারা যুক্ত হবা আমাকে কমেন্টে জানাবা যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, ওকে? আচ্ছা, একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আচ্ছা, আজকে তোমাদের আমি পড়াবো ইংরেজি ফার্স্ট পেপারে খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, তোমার ইউনিট 2 এবং লেসন অন এর দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার্স। সো এইটা হচ্ছে আমাদের লেসন 2 এর নাম। তো আশা করছি তোমরা এই প্যাসেজটা হয়তো অনেকে পড়ছো বা অনেকে পড়ো নাই। তো আজকে আমরা এত সুন্দর করে এই প্যাসেজটা পড়বো যাতে করে পরীক্ষায় তোমরা 100% মার্ক তুলতে পারো যদি এই প্যাসেজটা তোমাদের পরীক্ষায় আসে। বুঝতে পারছো? এ হচ্ছে বিষয়। তো একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাবে এবং কমেন্টে জানাবে যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে? আমি এখনই টপিকটা নিয়ে আলোচনা শুরু করব। তার মধ্যে একটু দেখি কে কে যুক্ত হয়েছে। ওকে, ওকে, ইসরাত শারমি যুক্ত হয়েছে, মোহাম্মদ ফারিহা আক্তার, রবিউল রবি, মায়া। আচ্ছা, হয়তো অনেকে যুক্ত হতে পারোনি কারণ একটু ক্লাসটা শুরু হতে লেট হয়েছে, এই কারণে হয়তো হতে পারে। সো যাদের বাড়ি একদম গ্রামে তাদের একটু প্রবলেম, হয়তো এই টাইমে ক্লাসে জয়েন করা। আবার যাদের বাড়ি শহরে তাদের জন্য এই টাইমে ক্লাসে অ্যাটেন্ড করাটা হয়তো সহজ। তো আর একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের কয়েক মিনিট লেট হয়েছে। যাই হোক, সো আমি এখন শুরু করব পড়ানো। ঠিক আছে, এখন পড়ানো শুরু করব। এখন ডানে বামে কোথাও তাকানো যাবে না। কোনো কিছু না বুঝলে 101টা প্রশ্ন করবা, আমি 101বার উত্তর করব। বুঝতে পারছো? কোনো সমস্যা নাই। যত প্রবলেম হোক অবশ্যই আমাকে ইনফর্ম করতে হবে। তো যাই হোক, আমি আবারও বলছি ইংরেজি ফার্স্ট পেপারের উপর ইউনিট 2 লেসন অন তোমাদেরকে পড়াবো। ইউনিট 2 হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং লেসন অন এর নাম হচ্ছে দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার্স। সো খুবই খুবই ইন্টারেস্টিং একটা তোমার প্যাসেজ। আমি কিন্তু প্রত্যেকটা প্যাসেজ তোমাদের কত সুন্দর মতো পড়াই, তোমরা কিন্তু সবাই মোটামুটি জানো, তাই না? সো দেখো, আমি প্রথমত এই প্যাসেজের উপরে তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ডের শব্দ অর্থ দিয়েছি, কেমন? ইংরেজি ওয়ার্ডের শব্দ অর্থ দিয়েছি এবং সেই সাথে সিনোনিম অ্যান্টোনিমস গুলো যুক্ত করে দিয়েছি। বুঝতে পারছো? অর্থাৎ এই প্যাসেজের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো, যেমন এখানে আছে স্লাম মানে বস্তি, তারপরে এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ, তারপর হুইসপারিং মানে ফিসফিসে বা শো শো শব্দ। নতুন নতুন শব্দ তোমরা কিন্তু শুনতে পাচ্ছ, তাই না? ওকে, এরপর দেখো আনস্টেডি মানে অস্থির বা নড়বড়ে। তারপর হচ্ছে কি টার্মোইল, টার্মোইল মানে হচ্ছে কি বিপর্যয় বা বিশৃঙ্খলা। তো এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো আমি তোমাদের পড়িয়ে সময় নষ্ট করবো না, আমরা সরাসরি প্যাসেজ পড়বো, তারপর একটু উচ্চারণ করে দিচ্ছে। অনেকে হয়তো একটু উচ্চারণ করতেও প্রবলেম হইতে পারে যেহেতু ওয়ার্ডগুলো একটু কঠিন মনে হচ্ছে। সো ওই জায়গা থেকে, বুঝতে পারছো? তো সবাই একটু ক্লাসে বেশি বেশি রেসপন্স করবা এবং কোনো প্রবলেম হলে আমাকে জানাবে। আচ্ছা, এইবার দেখো অ্যারাইভেল, অ্যারাইভেল মানে হচ্ছে কি বলতো? অ্যারাবল, অ্যারাবল মানে হচ্ছে চাষযোগ্য। অ্যারাবল এটার উচ্চারণটা কি? অ্যারাবল মানে চাষযোগ্য। এবার আছে ইরোশন, ইরোশন, ইরোশন মানে হচ্ছে কি ভাঙন। ইরোশন কি হতে পারে? রিভার ইরোশন মানে নদী ভাঙন। ওকে, এবার দেখো গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি এটার উচ্চারণ কি হবে? গ্রাজুয়ালি। আমি একটু জুম করে দেখাই তাহলে তোমাদের জন্য বেটার হবে মেবি। শাপলা ইসলাম যুক্ত হয়েছে।
আচ্ছা এবার দেখো, আমি যেখানে ছিলাম তোমাদের সেই বিষয়টা একটু দেখাই। প্রথম কি হচ্ছে এমব্যাঙ্কমেন্ট, মানে বাত, এমব্যাঙ্কমেন্ট। ওকে, এবার আছে কি উইসপারিং। উইসপারিং মানে কি ফিসফিসে। আমার সাথে সাথে তোমরাও পড়বা, তোমার বাসা থেকে জানি সবাই শুনতে পায় যে তুমি ক্লাস করতেছো প্লাস পড়তেছো। এমব্যাঙ্কমেন্ট মানে কি বাত, এমব্যাঙ্কমেন্ট বাত, সবাই জোরে জোরে পড়তেছো তো। এইবার খেয়াল করো, এইবার আছে কি, এবার আছে আনস্টিডি। আনস্টিডি মানে অস্থির বা নড়বড়ে, অস্থির বা নড়বড়ে। তারপর হচ্ছে টার্মোইল। টার্মোইল মানে হচ্ছে কি বিশৃঙ্খলা বা বিপর্যয়, বিশৃঙ্খলা বা বিপর্যয়, টার্মোইল। এরপর আছে অ্যারাবল। অ্যারাবল মানে হচ্ছে কি চাষযোগ্য। ইরোশন ভাঙন। গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি মানে কি ধীরে ধীরে, ধীরে ধীরে। এবার আছে কি দেখো কনজিউম মানে গ্রাস করা বা ধ্বংস করা। কনজিউম মানে কি গ্রাস করা বা ধ্বংস করা। প্রপার্টি মানে কি সম্পত্তি। প্রপার্টি মানে কি বলতো সম্পত্তি। এরপর আসো আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তীতে এরকম টোটাল 30টে আমি হচ্ছে তোমাদের শব্দার্থ দিয়েছি, সব থেকে গুরুত্বপূর্ণ এর মধ্যে বলতে গেলে মেইন শব্দার্থগুলো চলে এসেছে। জাস্ট আমি একবার পড়িয়ে যাব। শেল্টার মানে আশ্রয়। মনসুন মানে হচ্ছে কি বর্ষাকাল। তারপর হচ্ছে কি ডিভর। ডিভর মানে গিলে ফেলা বা ধ্বংস করা। ডিভর, ডিভর মানে কি গিলে ফেলা বা ধ্বংস করা। এবার হচ্ছে হাঙ্গার মানে ক্ষুধা। এই সব ওয়ার্ড কিন্তু আমরা প্যাসেজে পাবো। হাঙ্গার মানে কি ক্ষুধা, হাঙ্গার ক্ষুধা। এবার আছে কি পোভার্টি মানে দারিদ্র। প্রভার্টি মানে কি দারিদ্র। তারপর যে গ্রেডি মানে কি লোভী। ইউ আর এ গ্রেডি ম্যান, ইউ আর এ গ্রেডি ওম্যান মানে কি তুমি একজন লোভী মানুষ, লোভী পুরুষ, তুমি একজন লোভী নারী, রাইট? সো এরপর খেয়াল করো স্যাটারেট। স্যাটারেট মানে চুরমার হওয়া। স্যাটারেট, ল্যাপটপটা দিয়ে যাও। স্যাটারেট মানে হচ্ছে কি বলতো চুরমার হওয়া। স্যাটারেট। ফেইট মানে হচ্ছে ভাগ্য। ফেইট অর্থ কি ভাগ্য। এইখানে কিন্তু আমি নতুন নতুন কিছু শব্দ দেখতে পাচ্ছি যেগুলো হয়তো তোমরা আগে দেখোনি, ঠিক আছে? ফেইট মানে কি ভাগ্য। তারপর হচ্ছে কি ওভারফ্লো। ওভারফ্লো মানে হচ্ছে কি উপচে পড়া বা প্লাবিত হওয়া। ওভারফ্লো বা উপচে পড়া বা প্লাবিত। ও তুমি তো আর একটু সরি, আমার একটু আমাদের এক টিচার আসছিল, তোমাদের বায়োলজির স্যার, শিহাব স্যার আসছিলেন একটা কন্টেন্ট বানানোর জন্য তোমাদেরকে দিবে। সো ওই একটু ওনার সাথে উনি চলে যাচ্ছেন তো আমাদের অফিস থেকে, সো যার জন্য কথা বললাম। আচ্ছা এখন আর সমস্যা হবে না, ওকে? এখন আমরা একদম এক ধ্যানে ক্লাস করব, চলো। আচ্ছা এরপরে কি আছে দেখো, এরপরে আছে হচ্ছে তোমার স্যাটারেট মানে হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে চুরমার হওয়া। ফেইট মানে ভাগ্য। ওভারফ্লো মানে উপচে পড়া। হার্শ, হার্শ মানে কি কঠোর বা নিষ্ঠুর। হার্শ মানে কি বলতো কঠোর বা নিষ্ঠুর। এরপর আমরা পরবর্তী সেগমেন্টে যাব। পরবর্তী সেগমেন্টে কি আছে, এই যে দেখো রিয়ালিটি মানে বাস্তবতা, এটা মনে হয় সবাই জানো বা পারো। তারপর আছে দেখো থ্রেটেন্ড। থ্রেটেন্ড মানে হুমকির মুখে। তারপর মাইটি মানে কি শক্তিশালী। মাইটি মানে কি শক্তিশালী। সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকবা। তারপরে এস্টিমেটেড মানে আনুমানিক। এস্টিমেটেড মানে কি আনুমানিক। হোমলেস গৃহহীন। সবাই ওয়ার্ডগুলো বেশি বেশি করে পড়বা, মুখস্থ করার চেষ্টা করবা, ঠিক আছে? আর আর যখন তুমি প্যাসেজের সাথে পড়বা না, তখন এই জিনিসটা কিন্তু খুব সহজেই তোমার মাথায় গেঁথে থাকবে। এরপর আসো ডেঞ্জার মানে কি বিপদ। তারপর হচ্ছে ক্লাইমেট মানে জলবায়ু। তারপর হচ্ছে কি প্রম্পট মানে দ্রুত বা তাৎক্ষণিক। তারপর হচ্ছে অ্যাকশন মানে পদক্ষেপ। অ্যাডাপ্ট মানে মানিয়ে নেওয়া। অ্যাডাপ্ট মানে কি মানিয়ে নেওয়া। অ্যাডাপ্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া। ওয়াও, অনেকে যুক্ত হয়েছে। রবিউল ইসলাম, রেজওয়ান আহমেদ, মায়া, মোহাম্মদ ফারিহা আক্তার, ইসরাত শারমিন, তারপর ইসলাম মুবিন, নার্গিস বানু। ওকে, অনেকেই যুক্ত হয়েছে, ভেরি গুড। সবাইকে অনুরোধ করবো ক্লাসটা একটু শেষ পর্যন্ত থাকবা, ইনশাল্লাহ অনেক কিছু শেখার আছে। আজকে তোমাদের একটা গল্প শেয়ার করব, শুনবা? আজকে একটা অস্থির গল্প শেয়ার করব তোমাদের কাছে, এবং আমি এই গল্পটা শেয়ার করলে আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের কারো না কারো চোখে জল আসবেই, সবারই চোখে জল আসবে। গল্পটা শুনতে চাও? শুনতে চাইলে শেষ পর্যন্ত থাকতে হবে, কেমন? এবং রেসপন্স করবা আমার কলেজের টুকরো শিক্ষার্থীরা। তাহলে আমরা হচ্ছে এই শব্দার্থগুলো দেখলাম, পড়লাম, বুঝলাম। এখানে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা করবা, তাহলে আমি তোমাদের উত্তরটা দিব। ওকে, যত প্রশ্ন করবা তত উত্তর পাবা। একদম সহজ কথা, আমাদের সাথে একটা সম্পর্ক করার চেষ্টা করো, এবং ক্লাসে বিশেষ করে। ওকে ফাইন। এরপর আমরা যাব, অনেকে সালাম দিয়েছিল, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ওকে ফাইন। এরপর আমরা চলে আসবো আমাদের প্যাসেজে। প্যাসেজটাতে চলে আসলাম। প্যাসেজটা
এরপরে খেয়াল করো, আমরা যেখানে মেহেরজানের জীবন ও নদী ভাঙন, দেখো এই যে আমি প্যাসেজটার মধ্যে কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে এবং তোমরা সেটা কিন্তু সবাই দেখছো যে আমার প্যাসেজগুলো আমি আসলে কত সুন্দর মতো তোমাদের জন্য সাজিয়েছি। দেখো গাইডে কিরকম থাকে, গাইডে থাকে হচ্ছে এক পাশে ইংরেজি আর এক পাশে বাংলা, সো যাতে করে তোমরা আসলে কোন ওয়ার্ডের কি অর্থ এই বিষয়টা বুঝতে পারো না। ওকে, বাট আমি এই প্যাসেজটা কিভাবে সাজিয়েছি দেখো, প্রত্যেকটা বাক্যের মধ্যে কয়েকটা অংশ ভাগ করেছি। প্রত্যেকটা বাক্যে কি করছে বলতো, কয়েকটা অংশ আমি কিন্তু ভাগ করছি। হ্যাঁ, সো কয়েকটা অংশ ভাগ করে করে তারপর কিন্তু শব্দ অর্থগুলো লিখে রেখেছি, যা এতে করে তোমরা কিন্তু যারা একদম ইংরেজি পারো না, বুঝো না, তারাও কিন্তু পড়ে বুঝতে পারবা। এবং এতে করে শুধু ইংরেজি ওয়ার্ডগুলোই বুঝতে পারবা এরকম না, এখানে তুমি হচ্ছে এখানে কিভাবে একটা বাক্যের সাথে অর্থগুলো সুশৃঙ্খলভাবে করতে হয়। যেমন তোমাকে একটা বাক্যের প্রত্যেকটা ওয়ার্ডের শব্দ অর্থ আমি বলে দিব, তারপর তুমি কিন্তু এক লাইনে সুশৃঙ্খল বাংলায় বলতে পারবা না এটা, ঠিক আছে না? যেমন ধরো আমি সাপোজ একটা উদাহরণ দেই, যেমন আমি যদি বলি আমার নাম কি বাপ্পি বা আজমল হোসেন বা আজমল, তাহলে কি বলি, আই এম এ আজমল হোসেন, আমি হলাম আজমল হোসেন, রাইট? ওকে, বা মাই নেম ইজ আজমল হোসেন। আচ্ছা, আমার এটার অর্থ কি, আমার নাম আজমল হোসেন। কিন্তু এটার যদি স্বাভাবিক আলাদা আলাদা করি, মাই নেম অর্থ কি আমার নাম, ইজ মানে কি হলো, আর আজমল হোসেন মানে আজমল হোসেন, তার মানে হবে কি আমার নাম হলো আজমল হোসেন। বাট আমরা বাংলা কিন্তু এভাবে বলি, আমরা বলি কি আমার নাম আজমল হোসেন হলো, কিন্তু বলি না। কিন্তু এটা সহজ, এটা তোমরা সহজেই ধরতে পারবা। কিন্তু এইরকম বাক্যে যখন তুমি অর্থগুলো করতে যাবা তখন তোমার আউলেই যেতে হয়, তাই না? বুঝো না আসলে কোন ওয়ার্ডের সাথে কিভাবে সুশৃঙ্খলভাবে বাক্যের অর্থটা হবে। তো যাই হোক, সেই বিষয়টাও কিন্তু এখান থেকে তুমি খুব সুন্দর মতো ক্লিয়ার হতে পারবা। তো প্রথমে দেখো মেহেরজানস লাইফ অ্যান্ড রিভার এরেশন, এইখানে একটা গল্প শেয়ার করা হয়েছে, সেটা হচ্ছে মেহেরজানের জীবন সম্পর্কে এবং নদী ভাঙন। রিভার মানে কি নদী, এরেশন মানে কি বলতো ভাঙন, ঠিক আছে? আর মেহেরজানস মানে কি মেহেরজানের। যেমন আমি বলি আমার বাবার নাম মাই, তাহলে তখন কি বলি বলতো, মাই ফাদার্স। কি বলি বলতো, মাই ফাদার্স, রাইট? ফাদার্স এর যুক্ত করি, এটা অর্থ কি আমার বাবার, রাইট? মাই মাদার্স আমার মায়ের, রটা চলে আসে। ঠিক এটাও ঠিক একই। মেহেরজানস মানে কি মেহেরজানের কি লাইফ জীবন, অর্থাৎ মেহেরজানের জীবন এবং নদী ভাঙন সম্পর্কে এই গল্পটা, ঠিক আছে? সো এই গল্পটা কিন্তু বাস্তব গল্প। কি গল্প? বাস্তব। এরকম বাস্তব একজন না, হাজারো মানুষ কিন্তু এই নদী ভাঙনের মধ্যে পড়ে, এবং পড়লে আসলে কি কি অবস্থা হয় সেগুলো আমরা এই প্যাসেজটা পড়ে ভালো মতো বুঝতে পারবো। ওকে আমার লক্ষ্মী শিক্ষার্থীরা, ভালো করে খেয়াল করো। মেহেরজান লিভস ইন আ স্লাম মানে হচ্ছে কি, মেহেরজান একটা বস্তিতে বাস করে। স্লাম মানে হচ্ছে কি বলতো, বস্তি। এ মানে একটি, লিভস মানে বাস করা। মেহেরজান কোথায় বাস করে? বস্তিতে বাস করে। ওকে, অন সিরাজগঞ্জ টাউন। কোথায়? সিরাজগঞ্জ টাউনে, অর্থাৎ সিরাজগঞ্জ টাউনের মেহেরজান একটা বস্তিতে কি করে? বসবাস করে। প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট অর্থাৎ এমব্যাঙ্কমেন্ট মানে কি বাঁধ। এমব্যাঙ্কমেন্ট অর্থ কি বলতো, বাঁধ। আর হচ্ছে প্রোটেকশন মানে কি রক্ষা অর্থাৎ সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের উপর মেহেরজান একটা বস্তিতে বসবাস করে। এই বাক্যটা কি তোমরা অনেকে বুঝছো, অনেকে হয়তো বোঝা নাই। আমি বিষয়টা ক্লিয়ার করে দিই। তোমরা জানো প্রত্যেকটা নদীতে থাকে না, বেশিরভাগ নদীতেই আমাদের বাঁধ থাকে, যেটাকে আমরা বেড়িবাঁধ বলতে পারি বা শুধু বাঁধ বলতে পারি, ঠিক আছে? তো এই বেড়িবাঁধের হচ্ছে পাশি, বেড়িবাঁধের কি কাছি, মানে নদীর পাশে। বেড়িবাঁধে কিন্তু তোমার একদম নদীর পাশই হয় না। ধরো সাপোজ আমি তোমাদেরকে বোঝাই, ধরো এই হচ্ছে নদী, কেমন? এই নদী, আর এই হচ্ছে তোমার পার, এই পাশে পার, এই পাশে পার। ওকে, এই যে পার, ভালো করে বুঝো। ধর এই যে পার, এই যে পার বলতে কি মানে রাস্তা বা হচ্ছে বাগান, আর এই যে পানি, এগুলো কি পানি মানে নদী। এখন তোমাদের একটা বিষয় বুঝাই, বেড়িবাঁধটা কিন্তু একদম এই যে নদীর পাশ ঘেঁষে কিন্তু হয় না। বেড়িবাঁধ সবসময় নদীর পাশ থেকে অনেক ভিতরের দিক দিয়ে হয়। এরকম ধরো, এই যে আমি একটু এটা চেঞ্জ করে নেই, এই যে এরকম ধর, এই যে পারের অনেক পরে, এই যে পার থেকে বেড়িবাঁধের মাঝখানে একটু জায়গা থাকে না, অনেক জায়গা থাকে,
আমাদের নিজেদেরও এরকম হয়েছে। তো এখান থেকে বেড়িবাঁধটা যায়, কিন্তু তারপরে পাড়ের এই অংশটুকু থাকে, এই অংশটুকুতেই মূলত একটা বস্তি আছে, সেই বস্তিতে মূলত মেহেরজান বাস করে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এরপর আসো আমরা নেক্সটে যাই। আচ্ছা, আচ্ছা এরপরে খেয়াল করো, দ্য হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা। যমুনা নদী থেকে বয়ে আসা শোষ বাতাস। এবং যমুনা, এটা কি বেড়িবাঁধটা তাহলে কোথায়? যমুনা নদীর তীরে বেড়িবাঁধের কথাটা বোঝানো হয়েছে। এবং এই বেড়িবাঁধের একটা বস্তিতেই মূলত থাকে কে? মেহেরজান। ওকে, এবং এই যেহেতু নদীর পাশে থাকে, তাই নদীর একটা বাতাস আসে, শোষ। বাতাসটা কি? হুইসপারিং। হুইসপারিং মানে কি? শোষ। হুইসপারিং অর্থ কি? শোষ। আর ওয়াইন্ড মানে বাতাস, তাহলে হুইসপারিং ওয়াইন্ড মানে কি? শোষ বাতাস। ওকে, শোষ বাতাস। তো শোষ বাতাস কোথা থেকে আসে? ফর্ম। ফর্ম অর্থ কি বলতো? থেকে। কোথা থেকে? দ্য রিভার যমুনা, অর্থাৎ যমুনা নদী থেকে, অর্থাৎ যমুনা নদী থেকে শোষ বাতাস আসে। এবার কি বলছে? যে মেক্স দ্য ফায়ার আনস্টেডি। আগুনকে অস্থির কাপা কাপা করে তোলে। আগুনকে অস্থির কাপা কাপা করে তোলে। দেখো, ফায়ার মানে কি বলতো? আগুন, রাইট? সো আনস্টেডি মানে কি? কাপা কাপা বা অস্থির। কাপা কাপা বা অস্থির করে তোলে। অস্থির বলতে কি? একটা বিষয় খেয়াল করবা, তোমরা এটা কিন্তু সবাই জানো। ধরো তোমরা যারা গ্রামে থাকো, চুলা চিনো তো অবভিয়াসলি। দেখুন, চুলাটা যখন নিভে যায়, তখন আমাদের আম্মা কাকিরা কি করেন? ফু দেয়, রাইট? ফু দিলে কি? আগুনটা আরো জোরে জোরে ধাউ ধাউ করে, রাইট? সো তুমি এটা দেখো, তুমি যাদের তোমাদের যাদের গ্যাসের চুলা আছে, যখন গ্যাসের এটা চলে, তুমি তখন ফু দিয়ে দেখো, দেখবা আগুনটা আরো করতেছে। বা পানিতে, তুমি এটা হয়তো অনেকে জানো না, পানিতে যদি তুমি জাস্ট হালকা আগুনে যদি হালকা পানি দাও, তাহলে কিন্তু আগুন আরো জোরেই হয়। সো এটা একটা ফর্মুলা আছে, যাকে আমরা এত গভীরে না যাই। সো ওই জায়গা থেকে বাতাস যত আসে, কারণ এতে করে কি হয় বলতো? ওই আগুন জ্বলে কিসে? কাঠে। সো কাঠের মধ্যে আগুনটা বেশি প্রবেশ করায়, আরো বেশি জাউ জাউ করে জ্বলে ওঠে। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যদিও। এরপরে খেয়াল করো, তারপরে কি বলছে? দ্য ড্যান্সিং ফ্লেমস। আগুনের সেই নাচানাচি বা শিখা। এবং বাতাসে কি করে? কারণ বাতাস এদিক দিয়ে আসলে আগুন তো ওদিকে ঝুঁকে পড়ে, এদিক দিয়ে আসলে তো কি এটাকে বলে? নাচানাচি, নাচানাচি, নাচানাচি। ওকে, যাই হোক, সো নাচানাচি। তাহলে কি ফ্লেমস মানে কি বলতো? ফ্লেমস মানে আগুনের ফুলকি বলা হয় এক কথায়, বুঝতে পারছো? আর ড্যান্সিং মানে নাচানাচি। এবার বলছে রিমাইন্ড মেহেরজান। মেহেরজানকে মনে করিয়ে দেয়। মানে এটা মেহেরজান একটা কল্পনায় আছে। সে ওখানে বসা, এবং নদীর কাছে শোষ বাতাস আসে, এবং নদীর কাছে যে আগুন আছে, আগুন বলতে কি? আগুন রান্না করে, ওই 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 জায়গাটার কথাই বোঝানো হয়েছে। তো বাতাসের কারণে আগুন আরো ধাউ ধাউ করে বেশি জ্বলতেছে, নাচানাচি করতেছে বাতাসের কারণে। হ্যাঁ, তো ওই সময়টাতে রিমাইন্ড মেহেরজান ভাবতেছিল অফ দ্য টার্মোইল ইন হার লাইফ। তার জীবনের চরম অশান্তি বা বিপর্যয়ের কথা। টার্মোইল মানে কি বলতো? বিপর্যয় বা অশান্তি। আর লাইফ মানে তো জীবন, অর্থাৎ এই মেহেরজানের জীবনের যে চরম অশান্তির কথা তিনি ভাবতেছিলেন। কি অশান্তি সে জিনিসটা তো আমরা জানি না, হয়তো বা একটু পরেই আমরা বিষয়টা ভালো করে জানতে এবং বুঝতে পারবো। তারপরে খেয়াল করো, তারপরে কি? নট লং অ্যাগো। খুব বেশি দিন আগের কথা না। নট লং অ্যাগো, এটা অর্থ কি বলতো? খুব বেশি দিন আগের কথা না। ওকে, সো মেহেরজান হ্যাড এভরিথিং। মেহেরজানের সব ছিল। মেহেরজানের কি ছিল? সব ছিল। আ ফ্যামিলি, অর্থাৎ মেহেরজান হ্যাড এভরিথিং। মেহেরজানে কি ছিল? সব ছিল। আ ফ্যামিলি, পরিবার ছিল। অ্যারাবল, এবং চাষযোগ্য ল্যান্ড মানে ভূমি ছিল। অ্যারাবল মানে কি? অ্যারাবল মানে চাষযোগ্য, ঠিক আছে? অ্যান্ড ক্যাটল, এবং গবাদি পশু ছিল। তাহলে কি এখন কি নাই? চলো সামনে জেনে নেই। দ্য ইরিশন অফ দ্য যমুনা ভাঙন। কি ভাঙন? যমুনা নদীর ভাঙনে গ্রাজুয়ালি কনজিউমড, ধীরে ধীরে গ্রাস করে ফেলেছিল। গ্রাজুয়ালি মানে কি? ধীরে ধীরে। আর কনজিউমড মানে কি? গ্রাস করা। কেমন? গ্রাস করে ফেলেছিল। অল দ্য হার ল্যান্ডেড প্রপার্টি, মানে তার সকল সম্পদ কি করেছিল? ভূ সম্পত্তি মানে সমস্ত গ্রাস করে ফেলেছিল। ইট ফাইনালি ক্লেইমড, এটি সব শেষে কেড়ে নিয়েছিল। হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়টুকু। ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষার সময়। তোমরা হয়তো অনেকেই জানো না যে নদী ভাঙন জিনিসটা আসলে কি, এটি যে কতটা মর্মান্তিক
যা সীমার বাইরে। এটা কিরকম মর্মান্তিক জানো? ধরো তুমি তোমার বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছো, তোমার বাবা ওই বাড়িতে বড় হয়েছেন, পরিবার নিয়ে থাকো, হঠাৎ করে তোমাদের ওই বাড়ি থেকে বের করে দেওয়া হলো, তোমাদের দলিল কেড়ে নেওয়া হলো, তোমাদের সই নিয়ে দলিল অন্যজনে কেড়ে নিল এবং তোমরা পথে বসে পড়লা, তোমাদের কিচ্ছু নাই, সব নিয়ে গেছে সবাই। এই যেরকম একটা পরিস্থিতি, ঠিক নদী ভাঙন সেম। কিরকম? কারণ একটা মানুষ অভাবে অনটনে যাই থাক না কেন, একটু জমি থাকলে সো যাতে করে কি নিজের একটা জায়গা, যে আমি এখানে একদম মরতে মরতেও যাতে থাকতে পারি। কিন্তু যদি জায়গাটাই না থাকে তাহলে একটা মানুষ কোথায় যাবে? ঠিক জিনিসটা ওই রকম। নদী ভাঙনে কিন্তু অনেক জমি তোমার যেটা হয় ভেঙে নদীতে ভেসে যায়, ঠিক আছে? যার কারণে মানুষের অনেক ঘর বাড়ি নদীতে তলিয়ে যায়, সয় সম্পত্তি কিছুই থাকে না, মুহূর্তের মধ্যে সবাই পথে বসে পড়ে। এই হচ্ছে নদী ভাঙনের বিষয়গুলো। দেন আমরা তাহলে এই বিষয়টা বুঝলাম, এবার একটু নেক্সটে যাই। সবাই ক্লাসে থাকবা, ক্লিয়ার বুঝতেছো তো? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে জানাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইশরাত শারমিন। এবার খেয়াল করো, ইশরাত শারমিন সালাম দিয়েছো, ওকে। ইট টুক দ্য রিভার অনলি আ ডে, নদীর মাত্র একদিন সময় লেগেছিল। ইট টুক দ্য রে অর্থাৎ নদীর মাত্র একদিন সময় লেগেছিল টু ডিভার মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবলস গার্ডেন অ্যান্ড দ্য বাম্বোবাস। অর্থাৎ একদিন সময় নিয়েছিল কি ধ্বংস করতে। ডিভার মানে হচ্ছে কি টু ডিভর মানে ধ্বংস করতে, ধ্বংস করা, বুঝতে পারছো? ধ্বংস করতে, কি ধ্বংস করতে? মেহেরের বাড়ি, মেহেরের গাছপালা, শাকসবজির বাগান, বাম্বোবাস এবং বাঁশঝাড় সব একদিনের মাথায় একটা ঝড়ে সব ভেঙে নদীতে চলে গেছে। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি অনস, মানে তার একদা এক সময় কি একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বহু বছর ধরে, শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি, সে তার স্বামী এবং পরিবারকে হারিয়েছে। টু ডিজিজ, রোগে, দ্যাট যেটা ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি ব্রোট টু দ্য ফ্যামিলি, অর্থাৎ সেই সব রোগে যার নিষ্ঠুর ক্ষুধা, দারিদ্র এবং তার পরিবারে নিয়ে এসেছিল। অর্থাৎ এই জন্য তার কি হয়েছিল বলতো? নিষ্ঠুর। ক্রুয়েল মানে কি? ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, হাঙ্গার মানে ক্ষুধা, নিষ্ঠুর ক্ষুধা, নিষ্ঠুর দারিদ্রতা, ব্রোট তাকে এনে দিয়েছিল টু দ্য ফ্যামিলি, মানে এই তার পরিবারের মধ্যে। এই নদী ভাঙনের পর সো তার অবস্থা খুব খারাপ, কারণ তাদের কাছে টাকা পয়সা থাকার কিছু জায়গা নেই, যার কারণে তাদের রোগ ব্যাধি হয়েছে, তাদের টাকার জন্য তারা খেতে পারছে না, এই বিষয়গুলো। এরপর দেখো, নাও, এখন, শি ইজ দ্য অনলি অন লেফট, এখন সে একমাত্র ব্যক্তি যে বেঁচে আছে। মানে একটা মর্মান্তিক বিষয়, অর্থাৎ নদী ভাঙনে শুধু তার জমি, সয় সম্পত্তি, বাড়িঘর ভেসে যায়নি, এই নদী ভাঙনে, এই ঝড়ে তার স্বামী, সন্তান, পরিবারের সবাই মারা গিয়েছে, শুধু একমাত্র তিনি বেঁচে আছেন, মেহের। এরপরে আমরা দেখি, টু লিভ ওয়ান উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, ক্ষতি এবং কষ্ট নিয়ে বেঁচে থাকার জন্য। টু লিভ বেঁচে থাকতে, অন উইথ লস ক্ষতি, অ্যান্ড দ্য পেইন কষ্ট নিয়ে, এবং তিনি বেঁচে আছে কি ক্ষতি এবং কষ্ট নিয়ে। দ্য গ্রেডি যমুনা, লোভী যমুনা, অর্থাৎ যমুনা তো গ্রাস করছে, এই জন্য যমুনাকে লোভী বলা হয়েছে। দ্য গ্রেডি যমুনা হ্যাজ স্যাটারেড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, তার স্বপ্ন এবং সুখ চুরমার করে দিয়েছে। স্যাটারেট মানে হচ্ছে কি বলতো? স্যাটারেট মানে হচ্ছে তোমার চুরমার করে দেওয়া। কি করে দেওয়া? চুরমার করে দেওয়া, অর্থাৎ তার স্বপ্ন এবং সুখকে চুরমার করে দিয়েছে। কে? দ্য গ্রেডি যমুনা, লোভী যমুনা। ওকে ফাইন, এরপর দেখি আমরা পরবর্তীটা। এই পোলাপান রেসপন্স করো না কেন? ক্লিয়ার বুঝছো? রেসপন্স না করলে আমি সামনে পরের স্লাইডে যাব না, সহজ কথা। ইংলিশটা সাবজেক্টটা কি তোমরা অনেক সহজ মনে করো, বা তোমরা অনেক পারো, তাই না? একটু রেসপন্স করবা। ক্লিয়ার কিনা একটু জানো আমাকে। প্যাসেজটা কিন্তু বেশি বড় না, এই স্লাইডটা হবে আর পরের স্লাইডে এইটুকু আছে, বুঝতে পারছো? এবার আমরা কোশ্চেনে যাব।
প্যাসেজের পরে শেষের পথে চলে আসছে। একটু জানাবা প্লিজ। জি স্যার বুঝছি। এটা আবার কেমন কমেন্ট? এটা তো মেসেজিং, নট কমেন্ট। রিপ্লাইটা আরো সুন্দর করে দিতে হবে। বলবা হ্যাঁ অথবা জি অথবা ক্লিয়ার, এরকম, ঠিক আছে? নট ওকে, যাই হোক, জাস্ট এমনি বললাম, মনে করো না আবার কিছু। সো দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং, হাজারো মানুষ অপেক্ষা করছে। দেয়ার আর থাউজেন্ডস, অর্থাৎ হাজারো মানুষ কি করছে? অপেক্ষা করছে। টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান, মেহেরজানের মতো একই ভাগ্য বরণ করার জন্য। কারণ এই পরিস্থিতিতে শুধু মেহেরজান যে একাই পড়েছে তা না, এই পরিস্থিতিতে আরো অনেক মানুষ পড়েছে এবং ভবিষ্যতেও পড়বে বা পড়তেছে। কারণ আমাদের নিজ অঞ্চল, আমার বাড়ি বরিশাল পিরোজপুরে, আমাদের ওখানে অনেক নদী, প্রচুর নদী। সো আমার যে ইউনিয়নটা আছে, লঞ্চ ঘাট ছিল। সো ওখানে বলতে গেলে প্রায় 1 কিলোমিটারের একটু কম হবে নদীতে চলে গেছে ভেঙে। 1 কিলোমিটার একটু, তার মানে কত শত মানে হচ্ছে তোমার ঘর বাড়ি গেছে, তুমি চিন্তা করো তোমরা, ঠিক আছে? এরকম। জি স্যার বুঝেছি, ওকে, বুঝেছ, ভেরি গুড। এরপরে খেয়াল করো, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো আর ইরোড, যেগুলোর কিছু কিছু তীর প্লাবিত হয়। অর্থাৎ বাংলাদেশে কি অনেক নদী প্রবাহিত হয় যেগুলো কিছু কিছু তোমার প্লাবিত অথবা ভেঙে যায়। দেখো, সাম অফ হুজ, যেগুলোর কিছু কিছু কি, কিছু কিছু তোমার কি হয় বলো তো, ওভারফ্লো, প্লাবিত হয়, আবার কিছু কিছু আছে কি ভেঙে যায়, ব্যাঙ্কস। এখন এখানে একটা নদীর কিন্তু কি এক পাশ ভাঙলেও আর এক পাশ কিন্তু আবার হচ্ছে চর জাগে। এই দেখো না তোমার নদীতে চর জাগছে অমুক তমুক, এই চর কিন্তু ওই মাটি থেকে আসা, ওই ভাঙন থেকে, বুঝতে পারছো? এক পাশ ভাঙে এক পাশ গড়ে, একটা গান আছে না? সো এইটা। আচ্ছা, শেহানাজ পারভিন মুনি, আচ্ছা এত লেটে যুক্ত হয়েছো কেন? আগে কোথায় ছিলা? এত দেরি কেন ক্লাসে আসতে? আমি বুঝি না, এত কনসার্ন কম কেন? ডিউরিং মনসুন, বর্ষাকালে, যেগুলো কিছু কিছু প্লাবিত হয় এবং কিছু কিছু ভেঙে যায় কি বর্ষাকালে। এবং ইরোশন ইজ হার্শ রিয়ালিটি, অর্থাৎ ভাঙন হচ্ছে একটা নিষ্ঠুর বাস্তবতা। ইরোশন মানে কি ভাঙন, হার্শ মানে হচ্ছে নিষ্ঠুর, আর রিয়ালিটি মানে হচ্ছে কি বাস্তবতা, অর্থাৎ ভাঙন একটা কি নিষ্ঠুর বাস্তবতা। ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, নদীর তীরবর্তী মানুষের জন্য। ফর দ্য পিপল, মানুষদের জন্য। লিভিং অ্যালং, যারা কিনা বাস করে কোথায়? দ্য রিভার্স ব্যাঙ্ক, নদীর তীরে, অর্থাৎ নদীর তীরবর্তী মানুষের জন্য। তার এই ব্যাঙ্কস অর্থ কি? তীর। ব্যাঙ্কস অর্থ কি? তীর। এবার দেখো, সো ডিউরিং ইচ মনসুন, প্রতি বর্ষায়, মেনি মোর ভিলেজ আর থ্রেটেন্ড, মানে প্রতি বর্ষায় আরো অনেক গ্রাম, মেনি মোর ভিলেজ মানে কি আরো অনেক গ্রাম, হ্যাঁ, আরো অনেক গ্রাম, আর থ্রেটেন মানে হুমকির মুখে থাকে, বুঝতে পারছো? সো বাই দ্য মাইটি রিভার্স লাইক যমুনা, অর্থাৎ যমুনার মতো শক্তিশালী নদীগুলোর দ্বারা, যমুনার মতো, লাইক মানে মতো এখানে, হ্যাঁ, যমুনার মতো। আবার আছে পদ্মা, পদ্মার মতো, অ্যান্ড দ্য মেঘনা, মেঘনার মতো, অর্থাৎ মেঘনা, পদ্মা, যমুনার মতো এইরকম শক্তিশালী নদী দ্বারা আরো অনেক গ্রাম কি হয়? হুমকির মুখে থাকে বা ভেঙে যায়। এরপরে খেয়াল করো, সো ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা অনুমান করা হয় যে, অথবা এটা ধারণা করা হয় যে, এস্টিমেটেড অর্থ কি? অনুমান করা অথবা ধারণা, ঠিক আছে? অনুমান করা অথবা ধারণা নেওয়া। তো এটা অনুমান করা হয় যে, বা ধারণা নেওয়া হয় যে রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট অন লাক্স পিপল হোমলেস এভরি ইয়ার। চিন্তা করতে পারছো যে এই নদী ভাঙনে প্রত্যেক বছর প্রায় 1 লাখ মানুষ ঘর ছাড়া হয়, গৃহহীন হয়ে যায়, গৃহহীন, হোমলেস, গৃহহীন হয়ে যায় প্রায় 1 লাখ মানুষ প্রতি বছর। ওকে, সো ইন বাংলাদেশ, কোথায়? বাংলাদেশে।
এইবার আমরা যাব নেক্সটে। আচ্ছা, এত সুন্দরভাবে এই প্যাসেজ কি কখনো তোমরা পড়ছো? একটু বলবা আমাকে। জি স্যার, বুঝছি। ফারিহা আক্তার, ভেরি গুড। ওকে ফাইন, সব একটু রেসপন্স করবা, তাহলে ভাল লাগবে। সায়েন্সের সাবজেক্টগুলোতে শুধু গুরুত্ব দিলেই হবে না, ইংলিশটাতেও অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তারপরে খেয়াল করো, ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট অর্থ কি প্রকৃত পক্ষে বা আসলে রিভার ইরোশন মানে নদী ভাঙন ইজ অন অফ দ্য মেইন ডেঞ্জার্স। নদী ভাঙন হচ্ছে কি বলতো? নদী ভাঙন অন্যতম প্রধান বিপদ কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের ফলে। ক্লাইমেট চেঞ্জ মানে কি? জলবায়ু। এই জলবায়ু পরিবর্তনের ফলেই কিন্তু কি বন্যা, ঘূর্ণিঝড় হয়, যার কারণে নদী ভাঙন হয়। বুঝতে পারছো? মানে এরপরে খেয়াল করো, সো ইফ উই ক্যান নট টেক প্রম্পট অ্যাকশন, অর্থাৎ আমরা যদি কার্যকর পদক্ষেপ না নিই। প্রম্পট মানে কি? কার্যকর, কার্যকর, ঠিক আছে, বা দ্রুত। প্রম্পট অ্যাকশন মানে দ্রুত পদক্ষেপ না নেই বা কার্যকর পদক্ষেপ না নেই টু অ্যাডাপ্ট দ্য ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে। টু অ্যাডাপ্ট মানে কি? মানিয়ে নেওয়া, মানিয়ে নিতে। কার সাথে? টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে যদি আমরা কি করি? দ্রুত পদক্ষেপ না নেই, তাহলে দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান, মানে আরও হাজারো হাজারো মেহেরজান তৈরি হবে। মানে আরও হাজার হাজারো মেহেরজানের মতো এরকম ফ্যামিলির বিপদের সম্মুখীন হতে হবে। এতে করে এখন তারপর কি? সো ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজ এভরি ইয়ার, ঠিক আছে, প্রতি বছর আমাদের শহরে এবং গ্রামে, ঠিক আছে, প্রতি বছর আমাদের শহর এবং গ্রামে এরকম হাজার হাজার তৈরি হবে যদি আমরা পদক্ষেপ নেই। এখন পদক্ষেপটা কি নিতে পারে সেটা কিন্তু এখানে বলেনি, বাট পদক্ষেপটা এই যে বেড়িবাঁধের মাধ্যমে, বেড়িবাঁধ দিলে যেটা হয় যে ওই নদী ভাঙন হবে না, এবং বেড়িবাঁধে ওখানে অনেক বালুর হচ্ছে বড় বড় বস্তা ফেলে রাখা, পাথর রেখে আছে ই করে পাইলিং করা, অনেক কাজ মূলত এখানে অনেক প্রজেক্ট অনুযায়ী সরকার করে থাকে। বাট সব নদীতে আর সব জায়গায় তো আসলে করা সম্ভব হয় না সরকারের পক্ষে। তো যেসব জায়গায় এখনও বেড়িবাঁধ হয় না বা এরকম পদক্ষেপ নেওয়া হয় না, তাদের কিন্তু প্রতি বছর এভাবে ভাঙছে। আমাদের দেলিখেলি বা সরি আমাদের ইউনিয়নে কিন্তু অলরেডি বেড়িবাঁধ হয়ে গেছে। সো এই জন্য আমাদের ওই প্রবলেমটা থেকে এখন আমরা কি অনেকটা রেহাই পাচ্ছি আল্লাহর রহমতে। তো এই হচ্ছে আজকের প্যাসেজটা। আমি তোমাদের এখন কোশ্চেন পড়াবো, কেমন? এমসিকিউ এবং হচ্ছে শর্ট আনসার অ্যান্ড কোশ্চেন। তো একটু সবাই জানাও তো তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, কেমন লেগেছে প্যাসেজটা, কত সুন্দর মতো বুঝতে পারছো। আর যদি কোনো কিছু না বুঝো আমাকে প্রশ্ন করবা, কেমন? ফারিহা আক্তার বলছে না, মোহাম্মদ ফারিহা, ওকে। একটু সবাই রেসপন্স করবা প্লিজ, আমি অনুরোধ করছি। এখন আমরা একটু এমসিকিউ তোমাদের দেখাবো। দেখো, এক নাম্বার, হোয়ার ডাস মেহেরজান লিভ, অর্থাৎ মেহেরজান কোথায় বসবাস করে বলো তো? ইন আ লাক্সারিয়াস হাউস, নাকি ইন আ ভিলেজ, নাকি ইন আ স্লাম অন দ্য এমব্যাঙ্কমেন্ট, নাকি ইন আ বট, মানে সে কি একটা অনেক মানে নামি দামি বাড়িতে থাকে, নাকি গ্রামে থাকে, নাকি নৌকায় থাকে, নাকি হচ্ছে একটা এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে তোমার নদীর তীরবর্তী এক বস্তিতে থাকে। এই যে এমব্যাঙ্কমেন্ট, তীরবর্তী একটা বস্তিতে থাকেন। কে থাকেন? মেহেরজান। কারণ যখন তার নদী ভাঙন হয়ে তার তো সব হারিয়ে ফেলে, তখন তিনি ওখানে আশ্রয় নেন একটা বস্তিতে। হোয়াট মেক্স দ্য ফায়ার আনস্টেডি, আচ্ছা আমি একটু করি। হোয়াট মেক্স দ্য ফায়ার আনস্টেডি ইন মেহেরজান স্টোভ, মেহেরজান স্টোভ। আচ্ছা আচ্ছা, আগুনে কি করে? আগুনে কি করে আসলে মেহেরজানের যেখানে থাকে ওখানে আগুনে কি করে বলো তো? ওখানে কি বৃষ্টি হয়? আগুনে তোমার নাকি উইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য যমুনা, নাকি যমুনা থেকে তোমার ফিস ফিস করে বাতাস আসে আগুনের উপরে, নাকি ল্যাক অফ ফুয়েল, নাকি হচ্ছে আগুনের ফুলকির অভাব ছিল, নাকি দ্য ড্যান্সিং ফ্লেমস, মানে শুধু তোমার ওই যে ফুলকিগুলো হচ্ছে নাচানাচি করতেছে। হ্যাঁ, নাচানাচি করতেছে, এটাও সঠিক, কিন্তু মেইন হচ্ছে তোমার যমুনা থেকে ফিস ফিস করে বাতাস আসে কোথায়? আগুনের উপরে, ফায়ার স্টেডি। ওকে, সো এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর আমরা একটু নেক্সটে যাব। এই কোশ্চেনগুলোই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষায়, বুঝতে পারছো? এই প্রশ্নগুলাই তোমাদের জন্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সো এখানে যতগুলো এমসিকিউ দিচ্ছি আমি আশা করছি তোমাদের 99% কমন পাবা, 100% বলা যায় কমন পাবা, যদি দু একটা হেরফের না হয়। এইটা থেকে আসবে হয়তো গ্রুপের একটু কোশ্চেনটা করতে পারে, বাট সব কিছুই। নার্গিস বানু আইডি থেকে, জি স্যার ক্লিয়ার। রেজন আহমেদ, জি স্যার। আচ্ছা নার্গিস বানু, তোমার নামটা ভুলে যাই, একটু বলবা তো তোমার নামটা কি যেন? আচ্ছা এবার দেখো, দ্য ড্যান্সিং ফ্লেমস,
যাদের মা বাবা বা ভাই বোন অন্য আইডি দিয়ে ক্লাস করো, তো তুমি যখন ক্লাসে প্রবেশ করবা তখন তুমি বলবা স্যার আমি আরিশা বা আমি অমুক বলছিলাম, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে স্যার যে তুমি কে। তখন তোমার ওই যে ওই আইডির নাম ধরে ধরে ডাকারি হবে না, যাতে করে তোমাকে চিনতে পারে। ওকে, ড্যান্সিং ফ্লেস মানে কি বলতো? আগুনের নাচানাচি, তাই না? আগুনের নাচানাচি। আচ্ছা, এর কি হার হ্যাপি ডেজ মানে তার, এটা কি তার ড্যান্সিং ফ্লেমস অর্থাৎ আগুনের নাচানাচি, এটা কি মেহেরজানের জন্য কি অনেক সুখী দিন, নাকি তার টার্মোইল ইন হার লাইফ, নাকি তার জীবনকে ধ্বংস করছে, নাকি হার ফ্যামিলি মেম্বার্স, নাকি তার ফ্যামিলি মেম্বারকে ধ্বংস করছে, নাকি দ্য বিউটি নেচার, নাকি এটা প্রকৃতি সৌন্দর্য? এটা হচ্ছে দ্য টার্মোইল ইন হার লাইফ, অর্থাৎ তার ভাঙচুর করে দিচ্ছে তার জীবনকে, ঠিক আছে? সেটা বোঝানো হয়েছে এখানে। তো বি নাম্বারটা। বিফোর দ্য ইরেশন অর্থাৎ নদী ভাঙনের আগে হোয়াট ডিড মেহেরজান হ্যাভ, মেহেরজানের আসলে কি ছিল? কি ছিল বলতো? অনলি আ হাউস মানে একটা বাড়ি ছিল শুধুমাত্র, নাকি আ ফ্যামিলি, অ্যারেবল ল্যান্ড অর্থাৎ পরিবার ছিল, অ্যারেবল ল্যান্ড চাষযোগ্য জমি ছিল, অ্যান্ড ক্যাটল গবাদি পশু ছিল, নাকি আ লট অফ মানি নাকি প্রচুর টাকা ছিল, নাকি আ বিগ বিজনেস নাকি অনেক বড় ব্যবসা ছিল, না এখানে হবে আ ফ্যামিলি, অ্যারেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল, এটা। সো দিস ইজ দ্য রাইট আনসার। এরপরে আমরা একটু নেক্সটে যাব। এরপর আমরা একটু 5 নাম্বারটা দেখবো। সব আরিশা, ওকে, ভেরি গুড। এরে আমি একটা আজ করে নিয়েছিলাম, তুমি আরিশা হবা কিনা মনে পড়ছিল না, বললাম, বাট হয়ে গেল কারেক্ট। আচ্ছা, তোমরা ক্লাস কিন্তু অনেকজন করছো, সবাই রেসপন্স করতেছো না, প্লিজ রেসপন্স করবা। ক্লিয়ার হলে বলবো ঠিক আছে স্যার, ইয়েস স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে বা ভাইয়া, হোয়েন ডিড দ্য যমুনা কনজিউম হার অনলি শেল্টার, কনজিউম হার অনলি শেল্টার অর্থাৎ কখন যমুনা তার একমাত্র আশ্রয়স্থল কনজিউমড মানে গিলে ফেলেছিল, একমাত্র আশ্রয়স্থল কখন? ডিউরিং দ্য লাস্ট মনসুন অর্থাৎ মানে শেষ বর্ষা মৌসুমে, নাকি মেনি ইয়ার্স অ্যাগো নাকি অনেক বছর আগে, নাকি ডিউরিং দ্য উইন্টার নাকি বৃষ্টির সময়, নাকি হচ্ছে তোমার লাস্ট মান্থ মানে শেষ মাসে? না, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডিউরিং দ্য লাস্ট মনসুন অর্থাৎ বর্ষাকালে, শেষের বর্ষাকালে হচ্ছে তার সবকিছু কেড়ে নিয়েছিল। ওকে, এরপর আসো আমরা 6 নাম্বার। হাউ লং ডিড ইট টেক দ্য রিভার টু ডেভার মেহেরস হাউস? আচ্ছা আচ্ছা, মেহেরের যে বাড়িটা আছে এইটা হচ্ছে গ্রাস করে ফেলেছিল নদীটা কত দিনে, কত সময়ে, কত সময়? আ উইক এক সপ্তাহে, নাকি আ মান্থ এক মাসে, নাকি অনলি আ ডে নাকি এক দিনের মধ্যে, নাকি আ ফিউ আওয়ার্স কিছু ঘন্টার মধ্যে? কোনটা হবে? অনলি এ ডে, এক ঘন্টার মধ্যে, সরি একদিনেই সবকিছু তার গ্রাস করে ফেলে। তোমরা রেসপন্স না করলে আমি কিন্তু পড়াবো না, একদম সহজ কথা, বাকিগুলো তোমরা পড়ে নাও, যাও। আচ্ছা, আমি 10 পর্যন্ত পড়ে দেখো। হোয়াট ডিড মেহেরজান লস ওভার দ্য ইয়ার্স অর্থাৎ তিনি হচ্ছে বছরের আগে কি হারিয়েছিলেন মেহেরজান বলো তো? হার গোল্ড তার সোনা, হার জব তার চাকরি, নাকি হার হাজবেন্ড অ্যান্ড ফ্যামিলি তার স্বামী এবং পরিবার, নাকি হার ক্যাটেল অনলি একমাত্র তার গবাদি পশু? না, তার হাজবেন্ড এবং ফ্যামিলি। হোয়াই ডিড মেহেরজানস ফ্যামিলি ডাই, মেহেরজানের ফ্যামিলি আসলে কেন মারা গিয়েছিল? ডিউ টু হাঙ্গার অ্যান্ড পভার্টি লেট ডিজিজ অর্থাৎ এই বন্যার কারণে কি হয়েছিল? অনেক রোগ ব্যাধি, ক্ষুধা এবং দারিদ্রতার জন্য মারা গেছে। চিন্তা করতে পারছো, অনেকে কিন্তু এরকম না খেয়েও আছে, বা বিভিন্ন রোগে, ডায়রিয়া আগে ছিল প্রচুর, বা আমাশয়, যে পানিবাহিত রোগ, এগুলো, সো এই কারণে মারা যেত অনেক মানুষ। তারপর দেখো, দ্য রিভার যমুনা ইজ ডিসক্রাইবড অ্যাজ, আচ্ছা যমুনা নদীকে আসলে কি বলে সম্বোধন করা হয়েছে? কাইন্ড দয়া, নাকি পিসফুল শান্তিপূর্ণ, নাকি জেনারেস, নাকি অসাধারণ, নাকি গ্রিডি লোভী বলে? কোনটা? গ্রিডি লোভী বলে সম্বোধন করা হয়েছিল। স্যার ক্লাসে আসতে দেরি হয়ে গেল। মোহাম্মদ সুজন, হাই রে, এত লেট হলে হবে? সঠিক টাইমে ক্লাসে থাকো না কেন? এরপরে খেয়াল করো, হাউ মেনি পিপল বিকেম হোমলেস এভরি ইয়ার ডিউ টু রিভার ইরোশন ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে নদী ভাঙনে প্রতি বছর আসলে কত মানুষ গৃহহীন হয়, ঘর ছাড়া হয়? কত মানুষ বলো তো? 1,000, 10,000,
অ্যাটলিস্ট অন লাক্স নাকি অন লাক্স, কোনটা হবে? অ্যাটলিস্ট অন লাক্স, অ্যাটলিস্ট হবে প্রায় 1 লাখ, প্রায় 1 লাখ। গ্রেডি, ভেরি গুড। এরপরে আসো আমরা নেক্সটে যাব। নেক্সটে এই যে এখানে আছে রিভার ইরোশন ইজ মেইনলি কজড। আচ্ছা, নদী ভাঙন আসলে প্রধানত কেন হয়, এর কারণটা কি? এর কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, মানে জলবায়ু পরিবর্তন। তারপর হোয়াট ইজ আ হার্শ রিয়েলিটি? হার্শ রিয়েলিটি মানে কি বলতো? নিষ্ঠুর বাস্তবতা ফর পিপল লিভিং অ্যালং দ্য রিভার্স ব্যাঙ্কস, অর্থাৎ যারা নদীর তীরে বসবাস করে তাদের জন্য আসলে নিষ্ঠুর বাস্তবতা কি বলতো? সেটা হচ্ছে রিভার এরোশন, নদী ভাঙন। এরপর আসো হুইচ, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, হুইচ রিভার্স আর মেনশনড ইজ মাইটি ইন দ্য টেক্সট। আচ্ছা, কোন নদীগুলোকে আসলে শক্তিশালী নদী হিসাবে অবহিত করা হয়েছিল? কোন নদীগুলোকে? যমুনা, পদ্মা এবং মেঘনা। সুরমা এবং কি বলছে, কর্ণফুলী, নাকি বুড়িগঙ্গা, তুরাগ, নাকি তিস্তা এবং আত্রাই? না, এখানে হবে যমুনা, পদ্মা এবং মেঘনাকে। হোয়াট ইজ নিডেড টু প্রিভেন্ট থাউজেন্ডস অফ মোর মেহেরজানস? আচ্ছা, আরো মেহেরজানের জীবন আসলে প্রতিরোধ করা দরকার কি? হ্যাঁ, প্রম্পট অ্যাকশন, অর্থাৎ আমাদের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার, টু অ্যাডপ্ট, মানিয়ে নিতে, টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের সাথে। অর্থাৎ বিভিন্ন বন্যা, ঘূর্ণিঝড় হলে আসলে আমাদের কি করতে হবে? আশ্রয় নিতে হবে, বা এই বিষয়গুলো বেড়িবাঁধ ব্যবস্থা করতে হবে, তো এই বিষয়গুলো করতে হবে, সেটা বোঝানো হয়েছে যে অ্যাকশন, প্রম্পট অ্যাকশন। আচ্ছা, এরপরে বাকি যেগুলো আছে খুবই সহজ, এগুলো তোমরা দেখবা, আর মাত্র 5টা আছে এখানে। আমি একটু প্রশ্ন দেখাই তোমাদের, তাহলে এই বিষয়টা তোমাদের একদম এটা মানে প্যাসেজটা তোমাদের জন্য কাভার হয়ে যাবে সুন্দর মতো করে। হ্যাঁ, আচ্ছা, এখানে আছে যে হোয়াট ডাজ দ্য মেহেরজান লিভ অ্যান্ড হোয়াট ইজ হার কারেন্ট কন্ডিশন। অর্থাৎ আচ্ছা, এখানে বলা হয়েছে যে মেহেরজান আসলে কোথায়, মেহেরজান কোথায় এবং হোয়াট ইজ, এবং তার বর্তমান অবস্থা কি। মেহেরজান কোথায় আছে, অর্থাৎ কোথায় বাস করে, এবং তার বর্তমান অবস্থা কি বলতো? অর্থাৎ মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, একদম হুবহু প্যাসেজ থেকে কিন্তু নেওয়া হয়েছে। হ্যাঁ, অর্থাৎ মেহেরজান কি বলতো? একটা নদী তীরবর্তী বাদে সিরাজগঞ্জ শহরের একটা বস্তিতে তিনি কি করেন? বসবাস করেন। এবং তার বর্তমান কন্ডিশন কি? শি ইজ নাও আ হোমলেস, তিনি বর্তমানে গৃহহীন, অ্যান্ড হেল্পলেস, এবং সাহায্যহীন, হোম্যান মানে সাহায্যহীন নারী, তার, এবং হু হ্যাজ লস্ট এভরিথিং, যে কিনা সবকিছু হারিয়ে ফেলেছিল, টু রিভার ইরোশন, নদী ভাঙনে, অ্যান্ড লিভস, এবং বসবাস করে, ইন এক্সট্রিম প্রভার্টি, একদম মানে তীব্র দরিদ্রতার মধ্য দিয়ে তিনি জীবন কাটাচ্ছেন বা বসবাস করছেন। খুব সুন্দর একটা আনসার। তারপর আছে কি হোয়াট ডাজ দ্য উইসপারিং ওয়াইন্ড, মানে উইসপারিং ফিস ফিস বাতাস, উইসপারিং মানে কি বলতো? ফিস ফিস। ওকে ওকে ফাইন। তো যমুনা নদীর আসলে সিম্বলাইজ মানে ফিসফিস বাতাসকে বোঝানো হয়েছে। তো দ্য হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার, আচ্ছা এখানে বোঝানো হয়েছে হোয়াট ডাজ দ্য হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য যমুনার সিম্বলাইজ, অর্থাৎ যমুনার প্রতীকী ব্যবহার করে ফিসফিস বাতাস আসলে কি। আচ্ছা, ফিসফিস বাতাসটা কি আমরা এখানে এক্সপ্লেন করবো। দ্য হুইসপারিং ওয়াইন্ড, ফিসফিস বাতাস ফ্রম দ্য রিভার যমুনা নদী থেকে, সিম্বলাইজ মানে এটাকে আসলে বোঝানো হয়েছে যে দ্য রেস্টলেস বিরতিহীন অ্যান্ড ট্রাজিক নেচার, এবং কি বলতো মর্মান্তিক প্রকৃতি অফ মেহেরজানস লাইফ, মেহেরজানের জীবনের, মানে এটা দ্বারা কি বোঝানো হয়েছে? মেহেরজানের জীবনের যে বিরতিহীন এবং ট্রাজিক নেচার, কঠোর আসলে প্রকৃতি যে জীবন মধ্যে অতিবাহিত হচ্ছে মেহেরজানের, সেটাকে বোঝানো হয়েছে। অ্যান্ড ইট মেক্স দ্য ফায়ার ইন হার স্টোভ আনস্টেডি, এটা কি তার বলতো? তাকে হচ্ছে গ্রাস করে ফেলেছে, অ্যান্ড রিমাইন্ডিং, এবং তাকে মনে করিয়ে দিচ্ছে হার অফ দ্য টার্মোইল মানে ধ্বংসপ্রাপ্ত, অ্যান্ড দ্য ইনস্টেবিলিটি শি হ্যাজ ফেসড, এবং যেটার তিনি সম্মুখীন হয়েছিলেন, অর্থাৎ তার সবকিছু হারিয়ে গিয়েছিল। বুঝতে পারছো? স্যার ভেরি নাইস ক্লাস, থ্যাংক ইউ স্যার ফর এক্সপ্লেনিং ইট টু আস। ওকে, ধন্যবাদ। এমআর সাফসান বলছে স্যার আমারও একই অবস্থা, লেট হয়ে গেছে স্যার, বাইরে গেছিলাম। একদম তোমাদের লাগে কি জানো, এখানে স্কেল আছে, স্কেলটা গেল কই? স্কেলটা আচ্ছা, স্কেল নাই, বেঁচে গেলা। আচ্ছা, তোমাদের হচ্ছে দাঁড়াও, স্কেল নাই, স্কেল থাকলে তোমাদের জন্য একটা, এই যে ল্যাপটপ দেখছো, এই যে ল্যাপটপ, এই ল্যাপটপ দিয়ে তোমাদের মাইট দিতে হবে। বুঝতে পারছো? কারণ যেহেতু এখন শিট। আচ্ছা, তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু ব্যাটারিটা চেঞ্জ করে নিচ্ছি, জাস্ট কয়েকটা সেকেন্ড ওয়েট করো।
আমি একটু ব্যাটারিটা চেঞ্জ করে নিচ্ছি, কেমন? সবাই একটু ওয়েট করো, ব্যাটারিটা শেষ হয়ে গেছে তো চার্জ। ওকে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখন। তোমাদের মাঠ দিতে যে আমার চার্জটাই শেষ হয়ে গেল, দূর। ওকে, যাই হোক, এখন আশা করছি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। সরি স্যার, হবে না স্যার, আমি যমুনা নদীর পাড়ে বসে ক্লাস করতেছি। ওয়াও, দ্যাটস গ্রেট। হ্যাঁ, এটা হয়তো দেখো, নদীর পাড় কিন্তু অনেক সুন্দর, ভালো লাগে, বাতাস কত সুন্দর, কিন্তু যখন ঘূর্ণিঝড় হয় আসলে তখন এর নিষ্ঠুর বাস্তবতাটা বোঝা যায়, তাই না? ওকে, রবিউল ইসলাম রবি বলছিলা, ভেরি গুড। ওকে, এরপরে আমরা দেখব দেখো এরপরে প্রশ্নটা কি, 3 নাম্বার, হোয়াট ডিড মেহেরজান পজেসেস বিফোর দ্য রিভার ইরিশন, অর্থাৎ নদী ভাঙনের আগে আসলে তার কি কি সম্পত্তি ছিল, তার কি কি অধিকার ছিল, তার তার অধিকারে কি কি ছিল, অধিগ্রহণে বা সম্পত্তি কি কি ছিল, তার কি কি ছিল, এক কথায়, অর্থাৎ নট লং অ্যাগো, বেশি দিন আগের কথা না। মেহেরজান ওয়াজ ওয়েল অফ অ্যান্ড হ্যাড আ হ্যাপি ফ্যামিলি, অর্থাৎ মেহেরজানের একটা ভালো থেকে ভালো জীবন ছিল, অ্যান্ড হ্যাড আ হ্যাপি ফ্যামিলি, এবং একটা ভালো পরিবার, সুখী পরিবার ছিল। হি পজেসেস অ্যারেবল, এবং তার কি কি ছিল বলতো, তার বাসযোগ্য জমি ছিল, অ্যারেবল চাষযোগ্য জমি ছিল, ক্যাটেল গবাদি পশু ছিল, আর ভেজিটেবল গার্ডেন শাকসবজির বাগান ছিল, অ্যান্ড বাম্বো বাঁশ ঝাড় ছিল। বাঁশ ঝাড় বলতে এক জায়গায় অনেকগুলো বাঁশ থাকলে যেটা বোঝানো হয় আর কি। অল অফ হুইচ মানে সকল কিছুই ওয়ার ইভেনচুয়ালি, ফাইনালি মানে ইভেনচুয়ালি মানে কি, পরিশেষে কনজিউমড গ্রাস করে ফেলেছিল বাই দ্য রিভার, নদীর দ্বারা। এই সব কিছু গ্রাস করে ফেলেছে, মানে তার এই পরিবার, ক্যাটেল, এভরিথিং এভরিথিং সব কিছু। আচ্ছা, এখন এতজন ক্লাসে যুক্ত হলাম, বুঝি না তোমরা ক্লাস কয়টা আর কখন যুক্ত হইলা? যারা শেষের দিকে যুক্ত হয়েছো, তোমরা ক্লাসটা শেষ হয়ে গেলে ক্লাসটা রেকর্ডেড থাকবে, দয়া করে করে নিও। রেকর্ডেড ক্লাস অনেকে করতে চাও না, করা হয় না, পরে করবা না, এই জন্য লাইভ ক্লাসগুলো বেশি বেশি করবা। আর যদি কোনোবার একবার মিস হয়ে যায়, বাট রেকর্ডেডটা দয়া করে নেবে। আজকে থাক, কালকে করি, আজকে পর কালকে আর একটা ক্লাস, তো কালকেরটা করবা নাকি আজকে রেকর্ডেডটা করবা, এরকম করতে করতে ক্লাস জমা হয়ে থাকে, আর হয় না। সময় বেশি নাই কিন্তু বাবারা। মুবিন এত লেট কেন মুবিন? তোমাদের রোল কার করতে হবে, বুঝতে পারছে? আচ্ছা দেখো, আমি হচ্ছে আর কয়টা তোমাদেরই দেখাই। আর 4 নাম্বারটা বলছে যে হাউ ডিড দ্য যমুনা রিভার অ্যাফেক্ট মেহেরজানস প্রপার্টি। আচ্ছা, কিভাবে আসলে মেহেরজানের সম্পত্তির উপর মানে একটা বিরূপ প্রভাব ফেলছিল যমুনা নদী, কিভাবে? যে দ্য ইরিশন অফ যমুনা, অর্থাৎ যমুনার গ্রাজুয়ালি, অর্থাৎ যমুনা ধীরে ধীরে ভাঙনে ফলে কনজিউমড গ্রাস করেছিল অল অফ মেহেরজানস ল্যান্ডেড প্রপার্টি, মানে তার সকল সম্পত্তি গ্রাস করে ফেলেছিল ডিউরিং দ্য লাস্ট মনসুন, মানে বর্ষাকালের একদম শেষের দিকে। ইট টুক রিভার অনলি আ সিঙ্গল ডে, মানে নদীটি মাত্র একদিনে টু ডেভার হার হাউস, তার নদীকে গ্রাস করে ফেলেছিল, ট্রিজ গাছপালা, অ্যান্ড গার্ডেন্স তার গার্ডেনকে, এবং লিখতে পারো অ্যান্ড হার ফ্যামিলি, এরকম। তার ফ্যামিলি কিন্তু নদী ভাঙনে চলে গেছে এরকম না, মানে নদী ভাঙনের পরে হচ্ছে তার ফ্যামিলি সহ তারা হচ্ছে আশ্রয় নিয়েছে এক জায়গায়, পর্যাপ্ত খাবার ছিল না, রোগ ব্যাধি হওয়ার কারণে তার স্বামী, ফ্যামিলি সবাই মারা গেছে, শুধু সে বাদে। বুঝতে পারছো? এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবা।
স্যার আমি এখন যমুনা নদীর, আচ্ছা এটা অবশ্য ক্লিয়ার। এরপরে আমরা একটু নেক্সট 5 নাম্বারটা দেখব, হোয়াট হ্যাপেন্ড টু মেহেরজানস ফ্যামিলি মেম্বার্স। আচ্ছা, মেহেরজানের পরিবারের সদস্যদের সাথে আসলে কি হয়েছিল বলো তো। দেখো মেহেরজান, অনেকে বলতে পারো যে নদী ভাঙনের ফলে তারা ভেসে গেছে, এরকম না। তো মেহেরজান লস, অর্থাৎ মেহেরজান হারিয়ে ফেলেছিল হার হাজবেন্ড, তার স্বামীকে, অ্যান্ড ফ্যামিলি এবং তার পরিবারকে, টু ভেরিয়াস ডিজিজ, কিসের কারণে, ডিউ টু ভেরিয়াস ডিজিজ, এটা বললে বেটার হয়, এখানে একটু স্পেলিংটা ডিউ টু বলে ভালো। ডিউ টু ভেরিয়াস ডিজিজ মানে অনেক রোগের কারণে, অ্যান্ড দিস ডিজিজ, এই রোগগুলো, ওয়ার বট এনেছিল অন বাই দ্য ক্রুয়েল হাঙ্গার, এই রোগগুলো কি বলতো, কঠোর ক্ষুধা এনে দিয়েছিল, অ্যান এক্সট্রিম প্রপার্টি, এবং তীব্র দারিদ্রতা এনে দিয়েছিল, দ্যাট, যেটা, ফলোড দ্য লস অফ দেয়ার প্রপার্টি, যেটা তাদের সম্পত্তিকে হারিয়ে দিয়েছিল, তাদের প্রপার্টি মানে সব সম্পত্তি হারিয়ে দিয়েছে। সম্পত্তি বলতে বোঝানো হয়েছে তাদের ফ্যামিলি, হাজবেন্ড, সবকিছু এই রোগের কারণে। ওকে, সরি স্যার বললে কাজ হবে না, বুঝতে পারছো? মাইর চলবে, মাইর, ব্যাট দিয়ে মারবো, ব্যাট, এই যে ব্যাট তো নাই, সরি, তোমাদের হচ্ছে এই যে ল্যাপটপ দিয়ে মারবো। হ্যাঁ, এই যে এখন নতুন যুগ আসছে তো, তোমরা হচ্ছে আলফা, রাইট, জেনজি বা আলফা জেনারেশন আলফা, সো এই হচ্ছে ব্যাপার। তো ধরো আমি ক্লাসে ল্যাপটপ নিয়ে আসছি, কেন নিয়ে আসছি, আমি ল্যাপটপ দিয়ে তোমাদের পড়াবো না, এই ল্যাপটপ দিয়ে তোমাদের মারবো, তাহলে অবভিয়াসলি একটা ভাঙা ল্যাপটপ বা পুরাতন ল্যাপটপ নিয়ে আসাটাই বেটার হবে। ঠিক আছে, এভাবে আসবো ক্লাসে এখন থেকে। বাট দুঃখের কি পরিহাস, তোমাদের তো মারতে যেয়ে নাগাল পাবো না, তাহলে আমার ক্যামেরাটা ভেঙে যাবে, প্রায় 60-80 হাজার টাকা দামের ক্যামেরা। সো ওকে, যাই হোক, এরপরে আসো একটু মজা করলাম। হোয়াই ইজ দ্য যমুনা কল্ড গ্রেডি? আচ্ছা, কেন আসলে যমুনা নদীকে লোভী ডাকা হয়? কেন লোভী ডাকা হয়? দেখো, যমুনা ইজ কল্ড গ্রেডি, অর্থাৎ যমুনাকে লোভী ডাকা হয় কারণ ইট হ্যাজ মার্সিলেসলি snatched away everything মেহেরজান once owned, অর্থাৎ এটা মেহেরজানের একমাত্র সবকিছু, মানে তার মালিকানাধীন যত কিছু ছিল তার অধিকারে সবকিছু কি মার্সিলেসলি স্ট্যান্ড, অর্থাৎ এই লোভী নদী গ্রাস করে, মানে ভেঙে চুরে গিলে ফেলেছিল। অ্যান্ড ইট শ্যাটারেড হার ড্রিমস, এটা চুরমার করে দিয়েছিল। শ্যাটারেড মানে কি, চুরমার করে দেওয়া, কার, হার ড্রিমস, তার স্বপ্নকে, হ্যাপিনেস, তার সুখকে, অ্যান্ড শেল্টার, এবং তার আশ্রয়কে। তার আশ্রয় বলতে তার স্বামীকে বোঝানো হয়েছে, তার পরিবারকে। and leaving her with nothing but pain, অর্থাৎ তার এখন কিছুই নাই, তার কি নেই, লিভিং হার নাথিং, অর্থাৎ তার কিছুই নাই, বাট পেইন, কিন্তু শুধু কষ্ট আছে, পেইন আছে, বুঝতে পারছো? কষ্ট আছে বা পেইন আছে। স্যার কেমনে মারবেন? ওকে, এই যে বললাম কেমনে মারবো, বাট মনে মনে মারবো, আর তোমরা মনে মনে চোখ বন্ধ করো, আমি যখন মারবো বুঝতে পারছো, মনে করবো যে হ্যাঁ স্যারে সত্যি মারছে, তো আমাকে সিরিয়াস হইতে হবে, বুঝতে পারছো? ওকে, সো এবার আমরা একটু নেক্সটে যাই। এখানে যে কয়টা সৃজনশীল তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে না, এর বাইরে আসবে না, আমি গ্যারান্টি দিতে পারি মোটামুটি। সো এই হচ্ছে ব্যাপার। এরপর দেখো 7 নম্বরে, হোয়াট ইজ দ্য হার্শ রিয়ালিটি, মানে নিষ্ঠুর বাস্তবতা কি, ফর দ্য পিপল অফ বাংলাদেশ লিভিং নিয়ার রিভার, অর্থাৎ যারা কিনা নদীর কাছে বাস করে, বাংলাদেশে যেসব মানুষরা নদীর কাছে বাস করে তাদের আসলে নিষ্ঠুর বাস্তবতাটা কি বলতো? অর্থাৎ দ্য হার্শ রিয়েলিটি, নিষ্ঠুর বাস্তবতা ইজ হলো দ্য কনস্ট্যান্ট থ্রেট, তাৎক্ষণিক হুমকি, অফ দ্য রিভার ইরোশন, মানে নদী ভাঙনের, ডিউরিং দ্য মনসুন, বর্ষাকালে সিজন, এভরি ইয়ার, প্রত্যেক বছর, পাওয়ারফুল রিভার্স, মানে শক্তিশালী নদী, লাইক দ্য পদ্মা, মেঘনা, যমুনা, মেক থাউজেন্ডস অফ পিপল হোমলেস, হাজার মানুষকে গৃহহীন করে দিচ্ছে। বুঝতে পারছো? খুব সুন্দর উত্তর। হাউ মেনি পিপল বিকেম হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ ডিউ টু রিভার ইরোশন? It is estimated that
এটা অনুমান করা হয় যে বা এটা ধারণা করা হয় যে অ্যাট লিস্ট, অর্থাৎ কতজন মানুষ এই নদী ভাঙনের ফলে হোমলেস হচ্ছে এটাও জিজ্ঞাসা। হ্যাঁ, তো ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা ধারণা করা হয় যে অ্যাট লিস্ট অন্তত বা প্রায় অল লাখস পিপল, 1 লাখ মানুষ বিকেম হোমলেস, গৃহহীন হয়ে যাচ্ছে এভরি ইয়ার, প্রত্যেক বছর ইন বাংলাদেশে বিকজ কারণ অফ রিভার ইরোশন, নদী ভাঙনের কারণটা হচ্ছে কি নদী ভাঙন। অ্যান্ড দিস মেক্স এটি মানুষকে এটি তৈরি করে ইট ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ। এটা একটা কি বলতো অনেক গুরুত্বপূর্ণ পরিবেশ, সে মানে হচ্ছে তোমার কি পরিবেশের হুমকি হিসাবে দাঁড়ায় ইন দ্য কান্ট্রি, আমাদের দেশে, অর্থাৎ এটা পরিবেশের একটা হুমকি হিসাবে দাঁড়ায় আমাদের দেশে ইন দ্য কান্ট্রি। ওকে, তো এই হচ্ছে বিষয়। এরপর আছে কি হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন রিভার ইরোশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, নদী ভাঙন এবং ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ যেটাকে বলা হয় কি জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন এবং জলবায়ু পরিবর্তনের মধ্যে আসলে রিলেশনশিপটা কি, সম্পর্কটা কি বলতো? অর্থাৎ রিভার ইরোশন, নদী ভাঙন ইজ কনসিডারেড, নদী ভাঙনকে আসলে বিবেচনা করা হয় বা বোঝানো হয় অন অফ দ্য মেইন ডেঞ্জার্স, মানে অন্যতম হুমকি কস্ট যেটা ঘটে বাই ক্লাইমেট চেঞ্জ, এই জলবায়ু পরিবর্তনের জন্যই এই নদী ভাঙনটা ঘটে থাকে, মানে বন্যাটা হয়। অ্যান্ড ইফ ক্লাইমেট চেঞ্জ, যদি নদী ভাঙন is not addressed, frequency and intensity of such natural disasters will continue to increase। অর্থাৎ যদি এই ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তনকে ইজ নট অ্যাড্রেসড, মানে থামানো না যায়, অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি বারবার, অ্যান্ড দ্য ইন্টেন্সিটি, হ্যাঁ মানে হচ্ছে তোমার তাৎক্ষণিকভাবে, অফ সাচ ন্যাচারাল ডিজাস্টার্স, মানে এমন ধরনের প্রাকৃতিক বিপর্যয়, উইল কন্টিনিউ, ঘটতে থাকবে, টু ইনক্রিজ, এবং বাড়তে থাকবে। বুঝতে পারছো? বাড়তে এটা ঘটতে থাকবে। সো স্যার আমাদের বাংলা প্রথম পত্র একটা ম্যারাথন ক্লাস নিলে ভালো হতো, আর স্যার ইংরেজি ক্লাসে এইটা বলার জন্য সরি। আচ্ছা, কোনো সরি কিছু নাই, সবই পাবে। তোমাদের প্রত্যেকটা আইডির উপরে ভোম ফালাবো, তাই দেখো তোমরা যারা 9-10-এ ভর্তি হয়েছ, নবম দশম শ্রেণীতে, আমাদের মেইন কোর্সটা কিন্তু কিসের উপরে বলো তো? ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, জেনারেল ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, টোটাল 7টা সাবজেক্টের উপরে মূলত আমাদের এই কোর্সটা। বুঝতে পারছো? এখন মেইন সাবজেক্টগুলোর উপর যদি আমরা ক্লাস নিতে যাই না, তখন এই সাবজেক্টগুলোটায় ক্লাসটা কিন্তু কম হয়ে যাবে, তাহলে এই মেইন সাবজেক্টগুলোতে তোমাদের সময় দিতে পারবো না, এটা একদম বাস্তব কথা। এবং আমাদের কোর্সটাই মাত্র 7টা সাবজেক্টের উপরে, বাকিগুলো কিন্তু নাই। কিন্তু এর উপরে তোমাদের আমরা চেষ্টা করবো 2-একটা ক্লাস দেওয়ার এবং সেই সাথে এক্সাম এবং লেকচার শিট দেওয়া। ওকে, সো ওই জায়গা থেকে তোমরা অনেক সাপোর্ট পাবে ইনশাল্লাহ। তবে এটা এখনই না, যেহেতু কোর্সটা একদমই নতুন, সব পাবা ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো এই সপ্তাহে, কারণ এখন এইচএসসি 26 ব্যাচ নিয়ে একটু কাজ করছি, তো 26 ব্যাচের ছেলেমেয়েরা, ওদের হচ্ছে এক্সাম সামনে, তো তোমাদের নবম দশম শ্রেণীর হচ্ছে ওদের এক্সামটা আগামী মাসে 2 তারিখ শুরু হবে। সো ওদের ব্যাচটা শেষ হয়ে গেলে এবার হচ্ছে আমরা মোটামুটি একটুই হব, তারপর যদি আবার এইচএসসি 28 ব্যাচ চলে আসবে, এই আর কি, সমস্যা নেই, সব কিছু উপরে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ভোম ফালাই আর যাও ফালাই, বাট তোমরা ব্যথা পাবো না আমি জানি, সো ব্যথা কিভাবে দিতে হয় ভাবতেছি, যাই হোক এটা পরে দেখা যাবে। আচ্ছা, আজকে ক্লাসটা কেমন লাগছে একটু বলবা, এবং কতটুকু বুঝতে পারছো সেটাও বলবা, কোনো কিছু না বুঝলে সেটাও বলবা, কিছু যদি না বুঝতে পারো, প্রশ্ন থাকো, সেটাও বলবা, ঠিক আছে? সো একটু বলো, আমি তোমাদের জন্য 2 মিনিট ওয়েট করব। সো তোমরা জানাও প্লিজ, সবাই জানো, সবাই গুড, সবাই একটু দ্রুত জানাও। এবং আমাদের দেখো প্রত্যেকটা টিচার কিন্তু অনেক অসাধারণ ক্লাস নেন, তোমরা হয়তো সবাই দেখেছো। সো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করি তোমাদের সর্বোচ্চটা দেওয়ার, সামনে আরও দিব। তো তোমাদের কাছ থেকে আমাদের একটাই চাওয়া, যে তোমাদের আরও ফ্রেন্ডদেরকে চেষ্টা করো আমাদের সাথে যুক্ত করানোর, সো যাতে করে ভালো মতো শিখতে পারে, পড়তে পারে। ওকে, আর তোমরা যারা ক্লাসগুলো নোট করবা, মানে এই ক্লাস না, যে কোনো ক্লাসই নোট করার সাথে সাথে আমাদের টেলিগ্রামে দিয়ে দেবা। আজকে ক্লাসটা যদি ওইভাবে নোট করার নাই, যেহেতু ফার্স্ট পেপার, গ্রামার হলে ঠিক ছিল। এই পরের ক্লাসটা ইংরেজি ক্লাস, এই সপ্তাহে পাবা, ইংরেজি সেকেন্ড পেপারের উপরে গ্রামার ক্লাসটা নিব ইনশাল্লাহ।
তো অলরেডি তোমাদের 3টা প্যাসেজ কিন্তু পড়ানো হয়ে গিয়েছে। তিনটা নিচ্ছে না 4টা, 3টা নিচ্ছে মেবি, হ্যাঁ। সো আচ্ছা, আমার সাফসানা স্যার ক্লাসটা ভালো হয়েছে, আবার অনেক মজাও হয়েছে অন্য দিনের চাইতে। আমার আজকে ক্লাসটা অনেক ভালো লাগছে, গুড। আসলে একটা কি মানে একই টিচারের ক্লাস সবগুলোই ভালো লাগবে, ঠিক আছে, বাট কোনোটা একটু বেশি ভালো লাগবে, কোনোটা একটু কম ভালো লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। বাট পড়াশোনা ভালো লাগার জায়গাটা থাকবে। আবার কঠিন জিনিস যখন শিখতে যাবা তখন হয়তো বুঝবা না, এই জন্য যেটা খারাপ তা না, বোঝার চেষ্টা করো। তুমি যখন বোঝো তখন তোমার এটা মনে হয় ভালো লাগে, এটাই হচ্ছে মেইন ব্যাপার। সবকিছু বোঝার চেষ্টা করতে পারলেই এনাফ। ওকে, এটা আফসানা বললা। নার্গিস বানু বলছে নাইস ক্লাস। ফারিহা বলছো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর এক্সপ্লেইনিং। ওকে, থ্যাংক ইউ অলসো। আচ্ছা, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার ক্লাসে ছিল, আমার কলেজের শিক্ষার্থী। এবং তোমাদের জন্য একটা মানে হচ্ছে এন্ডিং সূচনা দিয়ে যাই, ঠিক আছে? সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। আর কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারো। আমি স্ক্রিনের বাইরে চলে যাচ্ছি, বসা আছি, বাট তোমাদের জন্য ওয়েট করবো আরও কয়েক মিনিট। সো আর যদি প্রশ্ন না আসে আমি ক্লাসটা এন্ড করে দেবো। ওকে, সবাই কোশ্চেন করো যদি কারো প্রশ্ন করা থাকে। শাহনাজ পারভীন মুন্নি নাইস ক্লাস, আমার সাফসানা। ওকে, আচ্ছা, আজকে নতুন একজন ভর্তি হয়েছো, তুমি কি ক্লাসটা বুঝতে পারছো? নামটা কি? মেবি ইসরাত শারমিন। তুমি কি ক্লাসে আছো? রেসপন্স করবে। ওকে, ধন্যবাদ রেজওয়ান, ক্লাসটা অনেক ভালো হচ্ছে। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই। প্রশ্ন পাচ্ছি না আমি আর কোনো। দেখা হবে নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। স্যার একটা কথা বলার দরকার ছিল, স্যার যদি অনুমতি দিতেন। হ্যাঁ, বলো বলো আফসানা, বলো। আমি ভয়েসে আছি, সমস্যা নেই, বলো। আফসানা বলো। দ্রুত প্রশ্ন করো। আর তোমাদের লেকচার শিটটা ড্রাইভ আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। প্রশ্ন করো। কিরে ভাই?
ওনার পড়ানোর স্টাইলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। স্যার আমাদের বায়োলজি মনটা ভালো পড়াইতো। হ্যাঁ, উনিও আছেন, উনিও আছেন। আর হচ্ছে ওনার পড়াশোনার স্টাইলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ, উনিও আছেন, তবে উনি একটু অসুস্থ, বুঝতে পেরেছো? উনি অসুস্থ, যার কারণে উনি এই মুহূর্তে ক্লাস নিতে পারছেন না, বাট উনি ক্লাস নেবেন ইনশাল্লাহ। হ্যাঁ।